আপনি কি দণ্ডবিধির প্রথম অধ্যায় নিয়ে কনফিউশনে আছেন? সেকশন 1 থেকে 5 দেখতে ছোট, কিন্তু পরীক্ষা এখান থেকেই আসে সবচেয়ে ট্রিকি এবং কনফিউজিং এমসিকিউ। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি দণ্ডবিধি 1860 এর প্রথম অধ্যায়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ, জটিল এবং পরীক্ষায় বারবার আসা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি থাকবে ধারা অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যা, যাতে শুধু মুখস্থ নয়, বিষয়টি সত্যিই বুঝতে পারেন। তাই নিজেকে যাচাই করতে সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। মোবাইল ফোনের স্ক্রিনে লেখাগুলো ভালোভাবে দেখার জন্য আপনার ফোনকে রোটেট করুন। ১. বাংলাদেশের একজন নাগরিক এক্স লন্ডনে অবস্থান করে একটি অনলাইন প্রতারণার মাধ্যমে বাংলাদেশের একজন ব্যক্তির কাছ থেকে টাকা আত্মসাৎ করল। ভুক্তভোগী বাংলাদেশে মামলা দায়ের করল। এই ক্ষেত্রে দণ্ডবিধির প্রযোজ্যতা সম্পর্কে সঠিকটি কোনটি? এ. দণ্ডবিধি প্রযোজ্য হবে না, কারণ অপরাধ বিদেশে সংঘটিত। বি. দণ্ডবিধি প্রযোজ্য হবে, কারণ ভুক্তভোগী বাংলাদেশে। সি. দণ্ডবিধি প্রযোজ্য হবে, কারণ অপরাধী বাংলাদেশী নাগরিক। ডি. দণ্ডবিধি প্রযোজ্য হবে না, কারণ অপরাধ অনলাইনে সংঘটিত। এই প্রশ্নে আমরা দেখতে পাই যে এটি একটি এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সেস। দণ্ডবিধির সেকশন 4 অনুযায়ী কোনো বাংলাদেশী নাগরিক বিদেশে অপরাধ করলেও তাকে বাংলাদেশে শাস্তি দেওয়া যাবে যদি কাজটি বাংলাদেশে করলে অপরাধ হতো। এখানে অপরাধী বাংলাদেশী, তাই আইন প্রযোজ্য। সঠিক উত্তর হবে সি। 2. একজন ব্রিটিশ নাগরিক ডি খুলনায় বসে কে চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটনের জন্য প্ররোচিত করে। উক্ত প্ররোচনার ভিত্তিতে হত্যা সংঘটন করে। দণ্ডবিধি 1860 প্রথম অধ্যায়ের বিধান এবং অ্যাবেটমেন্ট সংক্রান্ত নীতির আলোকে ডি এর দায়বদ্ধতা সম্পর্কে কোনটি সঠিক? এ. ডি দায়ী হবে না, কারণ সে নিজে হত্যাকাণ্ড সংঘটন করেনি। বি. ডি দায়ী হবে না, কারণ সে ব্রিটিশ সাবজেক্ট, বিদেশী নাগরিক। সি. ডি দায়ী হবে, কারণ প্ররোচনার মাধ্যমে সংঘটিত অপরাধে সহায়তা করেছে। ডি. ডি দায়ী হবে না, কারণ অপরাধ অন্য শহরে সংঘটিত হয়েছে। দণ্ডবিধির সেকশন 4 এর উদাহরণ ডিতে আমরা দেখতে পাই যে বিদেশী নাগরিক বাংলাদেশে অপরাধ সংঘটনে সহায়তা করলে সেও সমান অপরাধী হবে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি। 3. দণ্ডবিধির প্রথম অধ্যায়ের এক্সটেন্ট অ্যান্ড অপারেশন সংক্রান্ত বিধান অনুযায়ী নিচের কোন বক্তব্যটি ভুল? এ. আইনটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য। বি. এটি বাংলাদেশের বাইরে সংঘটিত কিছু অপরাধেও প্রযোজ্য হতে পারে। সি. আইনটি নির্দিষ্ট শর্তে এক্সট্রা টেরিটোরিয়াল ইফেক্ট রাখে। ডি. শুধুমাত্র নাগরিকদের উপরই আইন প্রযোজ্য। দণ্ডবিধি শুধু নাগরিকদের জন্য নয়, সেকশন 2 অনুযায়ী বাংলাদেশে অবস্থানকারী যে কেউ বিদেশি সহ আইনের আওতায় পড়বে। তাই এই প্রশ্নের উত্তর হবে ডি, ভুল বক্তব্য। 4. একজন বাংলাদেশী নাগরিক জেড উগান্ডা অবস্থানকালে এমন একটি অপরাধ করে যা বাংলাদেশে আইনত দণ্ডনীয়। পরবর্তীতে সে বাংলাদেশে ফিরে আসে। তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা দায়ের হলে এ. বিচার করা যাবে না। বি. বিচার করা যাবে, কারণ সে বাংলাদেশী নাগরিক। সি. বিচার করা যাবে না, কারণ অপরাধ বিদেশে সংঘটিত। ডি. বিচার শুধুমাত্র উগান্ডার আদালতে হবে। সেকশন 4 সাবসেকশন 1 অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক বাংলাদেশ ভূখণ্ডের বাইরে যে কোনো স্থানে অপরাধ করলে এবং তা যদি বাংলাদেশে আইনত দণ্ডনীয় হয়, তবে তার বিচার বাংলাদেশে করা যাবে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি। 5. নিচের কোন বক্তব্যটি দণ্ডবিধি 1860 সেকশন 3 মূল ধারণা প্রতিফলিত করে, যেখানে একজন ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন একটি কার্য সম্পাদন করে যা দণ্ডবিধির অধীনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলেও অন্য কোনো প্রযোজ্য আইনের দ্বারা বাংলাদেশে বিচারযোগ্য হিসেবে গণ্য হয়? এ. সেকশন 3 কেবলমাত্র সেই সব অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য যা সরাসরি দণ্ডবিধিতে সংজ্ঞায়িত এবং বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত। বি. সেকশন 3 বিদেশে সংঘটিত সকল কার্যকে স্বয়ংক্রিয়ভাবে দণ্ডবিধির আওতায় এনে শাস্তিযোগ্য করে তোলে। সি. সেকশন 3 এমন পরিস্থিতিকে অন্তর্ভুক্ত করে যেখানে বিদেশে সংঘটিত কোনো কার্য অন্য আইনের দ্বারা বাংলাদেশে বিচারযোগ্য হলে তা দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য হতে পারে। ডি. সেকশন 3
শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের দ্বারা বিদেশে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সীমাবদ্ধ। সেকশন 3-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে কোনো কাজ করে এবং সেই কাজের জন্য সে বাংলাদেশের কোনো আইনে বিচারযোগ্য হয়, তাহলে তাকে দণ্ডবিধি অনুযায়ী এমনভাবে শাস্তি দেওয়া হবে যেন সে কাজটি বাংলাদেশেই করেছে। সেকশন 3, নিজে অপরাধ তৈরি করে না, বরং ট্রাইবাল ইন বাংলাদেশ ধারণার মাধ্যমে অন্য আইনের সাথে সংযোগ স্থাপন করে। অর্থাৎ যদি কোনো কাজ অন্য আইনের মাধ্যমে বাংলাদেশে বিচারযোগ্য হয়, তাহলে পিনাল কোড অনুযায়ী শাস্তি দেওয়া যাবে। তাই সঠিক উত্তর হবে সি। 6, ধরা যাক একটি জাহাজ বাংলাদেশের পতাকাবাহী, কিন্তু তা আন্তর্জাতিক সমুদ্রে অবস্থান করছে। সেই জাহাজে একজন ব্যক্তি অপরাধ করল। এই ক্ষেত্রে দণ্ডবিধির প্রযোজ্যতা সম্পর্কে সঠিকটি কোনটি? এ, দণ্ডবিধি প্রযোজ্য হবে না, কারণ এটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। বি, শুধুমাত্র আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে। সি, দণ্ডবিধি প্রযোজ্য হবে, কারণ এটি বাংলাদেশি জাহাজ। ডি, কোনো আইনই প্রযোজ্য হবে না। সেকশন 4 অনুযায়ী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বা বিমান এ সংঘটিত অপরাধ বাংলাদেশি আইনের অধীন। সঠিক উত্তর হবে সি। 7, সেকশন 3 ও সেকশন 4-এর আলোকে পানিশমেন্ট অফ অফেন্সেস কমিটেড বিয়ন্ড বাংলাদেশের ক্ষেত্রে কোন শর্তটি অপরিহার্য? এ, অপরাধ অবশ্যই বাংলাদেশের ভেতরে সংঘটিত হতে হবে। বি, অপরাধীকে অবশ্যই বিদেশি হতে হবে। সি, অপরাধটি এমন হতে হবে যা বাংলাদেশে সংঘটিত হলে দণ্ডনীয়। ডি, অপরাধটি শুধুমাত্র অনলাইনে হতে হবে। সেকশন 3 এবং 4 অনুযায়ী অপরাধটি এমন হতে হবে যা বাংলাদেশে সংঘটিত হলে দণ্ডনীয় হতো। তাই এই প্রশ্নে সি হল মূল শর্ত। 8, একজন ব্যক্তি বাংলাদেশের বাইরে বসে এমন একটি কাজ করল যা বাংলাদেশে করলে অপরাধ হতো, কিন্তু সে কাজটি বিদেশে বৈধ। এই ক্ষেত্রে এ, বাংলাদেশে তাকে শাস্তি দেওয়া যাবে না। বি, তাকে শাস্তি দেওয়া যাবে যদি সে বাংলাদেশী নাগরিক হয়। সি, বিদেশের আইনই প্রযোজ্য হবে। ডি, কোনো আইন প্রযোজ্য হবে না। সেকশন 4 অনুযায়ী যদি অপরাধী বাংলাদেশী হয়, তাহলে সে বিদেশে বৈধ কাজ করলেও যদি সেটি বাংলাদেশে অপরাধ হয়, তবে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। সঠিক উত্তর হবে বি। 9, বাংলাদেশে সংঘটিত অপরাধের জন্য কে দায়ী? এ, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। বি, শুধুমাত্র বিদেশি। সি, সকল ব্যক্তি। ডি, সরকারি কর্মচারী। 10, একজন বিদেশি নাগরিক সি বাংলাদেশে অবস্থান করে একটি অপরাধ সংগঠন করে, কিন্তু সে দাবি করে যে তার দেশের আইনে এই কাজ অপরাধ নয়। এই ক্ষেত্রে এ, সে দায়মুক্তি পাবে। বি, তার দেশের আইন প্রযোজ্য হবে। সি, বাংলাদেশি আইন প্রযোজ্য হবে। ডি, আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে। 9 এবং 10 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে অপরাধটি বাংলাদেশে সংঘটিত হয়েছে এবং সেকশন 2-তে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে এই বিধানের পরিপন্থী কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে 9 এবং 10-এর সঠিক উত্তর হবে সি। 11, দণ্ডবিধির প্রথম অধ্যায়ের আলোকে অফেন্স শব্দটির প্রয়োগ সম্পর্কে সঠিক ব্যাখ্যা কোনটি? এ, শুধুমাত্র শারীরিক অপরাধ বোঝায়। বি, আইন দ্বারা দণ্ডনীয় কাজ বোঝায়। সি, শুধুমাত্র বাংলাদেশে সংঘটিত অপরাধকে বোঝায়। ডি, শুধুমাত্র ফৌজদারি আদালতে বিচারযোগ্য কাজ বোঝায়। অফেন্স বলতে বোঝায় যে কোনো কাজ যা আইন দ্বারা দণ্ডনীয়। এটি শুধু শারীরিক অপরাধে সীমাবদ্ধ নয়। তাই সঠিক উত্তর বি। 12, দণ্ডবিধির প্রথম অধ্যায়ের মূল উদ্দেশ্য সম্পর্কে নিচের কোনটি সবচেয়ে সঠিক? এ, অপরাধের শাস্তি নির্ধারণ করা। বি, অপরাধের সংজ্ঞা দেওয়া। সি, আইনের প্রয়োগক্ষেত্র ও পরিসীমা নির্ধারণ করা। ডি, বিচার প্রক্রিয়া নির্ধারণ করা। দণ্ডবিধির প্রথম অধ্যায়ের মূল উদ্দেশ্য হল আইন কোথায় প্রযোজ্য এবং কিভাবে প্রযোজ্য, অর্থাৎ আইনের এক্সটেন্ট এবং অপারেশন নির্ধারণ করা। তাই সঠিক উত্তর হবে সি। 13, নিম্নের কোনটি দণ্ডবিধির ধারা 5 অনুযায়ী সঠিক? এ, দণ্ডবিধি সকল বিশেষ আইনকে বাতিল করে দেয়। বি, দণ্ডবিধি শুধুমাত্র সামরিক আইন ব্যতীত সকল আইনের উপর প্রাধান্য পায়। সি, দণ্ডবিধি কোনো বিশেষ বা স্থানীয় আইনকে প্রভাবিত করে না। ডি, দণ্ডবিধি প্রণয়নের পূর্বের সকল আইন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
সেকশন 5 স্পষ্টভাবে বলে যে এই দণ্ডবিধি কোনো স্পেশাল ল বা লোকাল লকে প্রভাবিত করবে না, অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে সেই আইনই প্রাধান্য পাবে। তাই সঠিক উত্তর হবে সি। 14 ধারা 5-এর আলোকে নিচের কোন পরিস্থিতিতে দণ্ডবিধি প্রযোজ্য হবে না? এ যখন কোনো অপরাধ বিশেষ আইনে নির্ধারিত আছে, বি যখন কোনো অপরাধ দণ্ডবিধিতে উল্লেখ নেই, সি যখন কোনো ব্যক্তি বিদেশে অপরাধ করে, ডি যখন কোনো অপরাধের শাস্তি কম। যদি কোনো অপরাধ স্পেশাল ল যেমন অ্যান্টি কারাপশন ল, ডিজিটাল সিকিউরিটি ল ইত্যাদি আইন দ্বারা নির্ধারিত হয়, তাহলে দণ্ডবিধি প্রযোজ্য হবে না, কারণ ধারা 5 অনুযায়ী বিশেষ আইনকে দণ্ডবিধি ওভাররাইড করতে পারে না। তাই সঠিক উত্তর হবে এ। 15 যদি কোনো বিশেষ আইন নীরব থাকে তখন কি হবে? এ দণ্ডবিধি কখনোই প্রযোজ্য হবে না, বি দণ্ডবিধি প্রযোজ্য হতে পারে, সি মামলা খারিজ হবে, ডি শুধুমাত্র দেওয়ানি আইন প্রযোজ্য হবে। আমরা জানি যে বিশেষ আইন সবসময় সাধারণ আইনের উপর প্রাধান্য পায়, কিন্তু যে ক্ষেত্রে বিশেষ আইনে কোন বক্তব্য নাই, সেক্ষেত্রে সাধারণ আইন প্রয়োগে কোনো বাধা নেই। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে বি। আজকের এই ভিডিওতে আমরা দণ্ডবিধি 1860-এর প্রথম অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ের প্রতিটি দ্বারা শুধু পরীক্ষার জন্যই নয়, বরং পুরো দণ্ডবিধি বোঝার ভিত্তি হিসাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের আলোচনা আপনাদের কনফিউশন দূর করতে এবং আইনের ধারা সহজভাবে বুঝতে সাহায্য করেছে। বিশেষ করে বার কাউন্সিল, জুডিশিয়ারি, এলএলবি পরীক্ষা ও ভাইবার জন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমরা দণ্ডবিধির পরবর্তী অধ্যায় নিয়ে আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ ও ব্যাখ্যামূলক আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।